সম্প্রতি পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপন করেন। সেসব অভিযোগের জবাব দিয়েছেন ডক্টর ইউনূস। 29 জুন ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগের জবাব দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অভিযোগগুলোর অনেকগুলো কয়েক বছর আগে করা হয়েছিল। আমরা তখন জবাবও দিয়েছিলাম। যেহেতু প্রধানমন্ত্রী একই অভিযোগ আবারও করছেন এবং এর সঙ্গে নতুন আরও অভিযোগ যুক্ত করেছেন, তাই আবারও জবাব দেওয়ার প্রয়োজন হয়েছে। 60 বছর বেশি বয়সে দায়িত্বে থাকা প্রসঙ্গে এতে বলা হয়েছে, শুরুতেই পরিষ্কার করা প্রয়োজন যে গ্রামীণ ব্যাংক এমন একটি ব্যাংক যার 75% শেয়ারের মালিক এর ঋণ গ্রহীতারা। একটি আলাদা আইনের মাধ্যমে কিছু অনন্য বৈশিষ্ট্য সন্নিবেশ করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল। ফলে অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাংকের সঙ্গে এর পার্থক্য আছে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয় এর পরিচালনা পরিষদ কর্তৃক নির্ধারিত শর্তে একটি চুক্তির অধীনে। এই নিয়োগের জন্য কোনো বয়সসীমা আইনে বা পরিচালনা পরিষদের সিদ্ধান্তে উল্লেখ ছিল না। প্রফেসর ইউনূস 60 বছর বয়সে পদার্পণ করলে তিনি স্বতঃপ্রণোদিত হয়ে পরিচালনা পরিষদকে জানান যে যেহেতু তার বয়স 60 বছর হয়েছে, তারা একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়টি বিবেচনা করতে পারেন। পরিচালনা পরিষদ অন্য কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাকেই দায়িত্ব পালন করে যেতে বলেন। পরিচালনা পরিষদ তার বর্তমান নিয়োগের মেয়াদ শেষ হবার পর তাকেই ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনিয়োগ প্রদান করেন। সে সময় তার বয়স ছিল 61 বছর 6 মাস। বাংলাদেশ ব্যাংক তাদের নিয়মিত পরিষদ প্রতিবেদনগুলোর একটিতে এই বিষয়ে পর্যবেক্ষণ দিলে গ্রামীণ ব্যাংক বিষয়টি ব্যাখ্যা করে। ফলে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী প্রতিবেদনে এ বিষয়ে আর কোনো পর্যবেক্ষণ করা হয়নি। ডক্টর ইউনূসের বিদেশ ভ্রমণের বিষয়ে বলা হয়, বিদেশ ভ্রমণের জন্য তাকে কখনো জিও নিতে হয়নি, কারণ তিনি সরকারি কর্মচারী ছিলেন না। এই ব্যাপারে সরকার কোনো সময় আপত্তি তোলেনি। ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রফেসর ইউনূস তার চাকরি রক্ষার জন্য মরিয়া হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শত্রুভাবাপন্ন আচরণ করেছেন বলে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, বিষয়টি মোটেই তা নয়। প্রফেসর ইউনূস যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তা ছিল ব্যাংকটির আইনি মর্যাদা রক্ষা। কেননা তিনি সব সময় বিশ্বাস করতেন যে আইনি কাঠামোয় তিনি বিগত সকল সরকারের সহায়তায় গ্রামীণ ব্যাংক গড়ে তুলেছিলেন, তা দারিদ্র্য নিরসনের একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যাংকটিকে সফল করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, 2010 সালে প্রফেসর ইউনূস তার একজন উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু করতে তৎকালীন অর্থমন্ত্রী এ মোহিতকে অনুরোধ করেছিলেন। যেহেতু তিনি নিজেই একজন যোগ্য উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর করে ব্যবস্থা পরিচালকের পদ ছেড়ে দিতে চাইছিলেন, অর্থমন্ত্রী মোহিতকে লেখা প্রফেসর ইউনূসের এই চিঠি সে সময় দেশের সকল সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। এখানে উল্লেখ করা প্রয়োজন যে প্রফেসর ইউনূসের বয়স 60 বছর অতিক্রম করে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে 2001 সালে, কিন্তু সে সময়ে সরকার তার বয়স নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত করেনি। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে কোনো প্রশ্ন করেনি। মামলায় হেরে হিলারি ক্লিন্টন টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ফোন করানোর অভিযোগের প্রসঙ্গে ডক্টর ইউনূসের বক্তব্য, গ্রামীণ ব্যাংক থেকে প্রফেসর ইউনূসের অপসারণের সংবাদটি বিশ্বব্যাপী সংবাদে পরিণত হয়েছিল। তবে তা এ কারণে নয় যে তিনি এই পদে থাকতে চেয়েছিলেন, বরং এ কারণে যে বিশ্বব্যাপী গ্রামীণ দর্শন ও এর কর্মপদ্ধতির অনুরাগী ও অনুসারীদের বিশাল কমিউনিটির কাছে এটি ছিল অত্যন্ত অবিশ্বাস্য ও হতবুদ্ধিকর একটি ঘটনা। তারা বিভিন্নভাবে তাদের উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারা প্রফেসর ইউনূসকে তার পদে ফিরিয়ে আনার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছিলেন না। তারা এটা দেখতে চাইছিলেন যে গ্রামীণ কর্মসূচিগুলোর অগ্রযাত্রা অব্যাহত থাকুক। দরিদ্রকে আশার স্থল হিসেবে বিশ্বজুড়ে গ্রামীণকে দৃষ্টিতে দেখা হয়, এটি ছিল তারই একটি বহিঃপ্রকাশ মাত্র। প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের ঘটনায় বিশ্বব্যাপী যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তা একটি সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়।
দুর্নীতির কারণে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ বিশ্ব ব্যাংকের সতর্ক সংকেতের ঘটনা একই সময়ে ঘটেছিল। এতে আরো বলা হয়, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধে প্রফেসর ইউনূস চাপ প্রয়োগ করেছিলেন। এই বিষয়টি প্রথমবার যখন উল্লেখ করা হয় তখনই প্রফেসর ইউনূস এই বিষয়ে একটি সুস্পষ্ট বক্তব্য দেন। তিনি জোর দিয়ে বলেন, পদ্মা সেতু বাংলাদেশের সকল মানুষের দীর্ঘদিনের একটি স্বপ্ন। তিনিও এই স্বপ্নে বিশ্বাসী। এই স্বপ্ন বাস্তবায়নে বাধা সৃষ্টির কোনো প্রশ্নই আসে না। প্রফেসর ইউনূস বলেন, আজ পদ্মা সেতুর নির্মাণ সমাপ্ত হওয়ায় দেশের মানুষ আনন্দে উদ্বেলিত। দেশের সকল মানুষের সঙ্গে আমিও প্রধানমন্ত্রীকে এই ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ করা হয়েছে প্রধানমন্ত্রীর প্রতি বিদ্বেষপরায়ণ হয়ে প্রফেসর ইউনূস পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধে তার বিশাল প্রভাব কাজে লাগিয়েছেন। প্রফেসর ইউনূস বিশ্ব ব্যাংকের উপর সরাসরি চাপ প্রয়োগ না করলেও তিনি তার বন্ধু হিলারি ক্লিনটনের মাধ্যমে তা করিয়েছেন। প্রধানমন্ত্রী আরো বলেছেন যে একটি নামকরা সংবাদপত্রের এক সম্পাদক অর্থায়ন বন্ধে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে পরিচিত করতে বিশ্ব ব্যাংক কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের সঠিক জগৎ দুই বন্ধুর খেয়াল খুশি বা একজন পত্রিকা সম্পাদকের সাক্ষাৎ করতে যাওয়ার উপর নির্ভর করে না। প্রফেসর ইউনূস যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন না কেন, তার যত প্রভাবশালী বন্ধুই থাকুক না কেন, একটি $300 কোটি প্রকল্প শুধু এ কারণে বন্ধ হয়ে যেতে পারে না যে তিনি চাইছিলেন এটা বাতিল হয়ে যাক। প্রফেসর ইউনূস পদ্মা সেতু বিষয়ে বিশ্ব ব্যাংক বা অন্য কোনো সংস্থা বা ব্যক্তির কাছে কখনো কোনো অভিযোগ বা অনুযোগ জানাননি। সুতরাং বিষয়টি নিতান্তই কল্পনাপ্রসূত। গ্রামীণ ব্যাংকের 47% সুদের বিষয়ে বলা হয়, প্রধানমন্ত্রীর এই বক্তব্য মোটেই সঠিক নয়। ব্যবসা ঋণের উপর গ্রামীণ ব্যাংকের সুদ বরাবরই 20%, যা একটি ক্রমহ্রাসমান সরল সুদ। এটা কখনো বাড়ানো হয়নি। বলা বাহুল্য, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি মাইক্রো ক্রেডিটের সর্বোচ্চ সুদের অনুমতি দিয়েছে 27%। গ্রামীণ ব্যাংক বরাবরই সরকার নির্ধারিত সুদের হার থেকে অনেক কম সুদে ঋণ দিয়ে গিয়েছে। এছাড়া অন্যান্য সুদের হার আরো অনেক কম। তাছাড়া যে কোনো ব্যাংকের সুদ আয়ের উপর যে লাভ হয় তার ভাগিদার হন মালিকরা। গ্রামীণ ব্যাংকের মালিক 25%, সরকার আর 75% গরিব সদস্যরা। তাই সরকার ও সদস্যরা নিয়মিত লাভ পেয়ে আসছেন। প্রফেসর ইউনূসের এতে একটা শেয়ারও নেই। তাই 47% সুদ নিয়ে কাউকে ঠকানোর কোনো সুযোগ তার নেই। প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণের পরও এই ঋণ নীতি কোনো পরিবর্তন হয়নি। গ্রামীণ ব্যাংকের যত টাকা সব কিন্তু সে নিজে খেয়ে গেছে। নইলে একজন ব্যাংকের এমডি এত টাকার মালিক হয় কিভাবে? দেশে বিদেশে এত বিনিয়োগ করে কিভাবে? প্রধানমন্ত্রীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনূস সেন্টার বলছে, প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের কোনো টাকা খেয়ে ফেলেননি। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার কর্মকালীন সময়ে বেতনের বাইরে তিনি আরও কোনো অর্থ ব্যাংক থেকে গ্রহণ করেননি। আন্তর্জাতিক ভ্রমণের জন্য কোনো সময় তিনি গ্রামীণ ব্যাংকের টাকা খরচ করেননি। দেশে ও দেশের বাইরের বিনিয়োগ করতে তিনি ব্যাংকের টাকা নিয়েছেন বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ অসত্য। বর্তমান সরকার দেশের সমস্ত ব্যাংকের সকল শাখা থেকে তার ব্যাংক হিসেবগুলো তদন্ত করে দেখতে আদেশ দিয়েছিল। মিডিয়াতে এই আদেশ ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। তার ট্যাক্স রিটার্ন সমূহ বহুবার পরীক্ষা করে দেখা হয়েছে। কর্তৃপক্ষ এসব তদন্তে কোনরূপ অনিয়ম কোনো কর্তৃপক্ষ খুঁজে পেয়েছে এরকম কোনো সংবাদ আমরা এখনো পাইনি। গ্রামীণ ব্যাংকের অনিয়ম খুঁজে বের করার উদ্দেশ্যে সরকার গঠিত একটি রিভিউ কমিটি ও একটি কমিশন বহু চেষ্টা করেও এ ধরনের অর্থ অপসারণের কোনো তথ্য বের করতে পারেনি। বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে গ্রামীণ ব্যাংকের সকল হিসেব ও আর্থিক বিষয়াদি নিরীক্ষা করে দেখে। এর কোনো রিপোর্টে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে কোনো টাকা সরিয়েছেন এমন কথা বলা হয়নি। প্রফেসর ইউনূস নিয়মিতভাবে তার কর পরিশোধ করেন এবং ট্যাক্স রিটার্ন জমা দেন। এতে আরো বলা হয়, প্রফেসর ইউনূসের আয়ের উৎস 3টি। এগুলো হলো বিশ্বব্যাপী বিভিন্ন সম্মেলনে বক্তা হিসেবে প্রদত্ত ভাষণের জন্য লেকচার ফি। তিনি পৃথিবীতে সবচেয়ে বেশি ফি প্রাপ্ত বক্তাদের অন্যতম। পৃথিবীর 25টি ভাষায় প্রকাশিত তার বইগুলোর রয়্যালটি।
তার বইগুলোর মধ্যে কোনোটি নিউ ইয়র্ক টাইমস এর বেস্ট সেলার তালিকার ভুক্ত। তৃতীয় উৎস, প্রথম ও দ্বিতীয় উৎস থেকে প্রাপ্ত অর্থ স্থায়ী আমানত হিসেবে রেখে তা থেকে আয়। প্রথম ও দ্বিতীয় উৎস থেকে প্রতিটি প্রাপ্তির তথ্য কর কর্তৃপক্ষের নিকট নিয়মিত জমা দেওয়া হয়। সুতরাং তার আয়ের উৎস সম্বন্ধে কিছু না জানার কোনো প্রশ্নই উঠতে পারে না। তার লেকচার ও বই থেকে প্রাপ্ত সমস্ত আয় তিনি প্রাতিষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে দেশে গ্রহণ করেন। ব্যাংকগুলো থেকে পাওয়া এই সংক্রান্ত ডকুমেন্ট কর কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়। ফলে তার আয়ের উৎস সরকারের অজানা এ কথা একেবারেই সত্য নয়। ক্লিনটন ফাউন্ডেশন $3 লাখ অনুদানের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে বলা হয়, প্রফেসর ইউনূস কখনোই ক্লিনটন ফাউন্ডেশনকে কোনো অনুদান দেননি। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া হয়েছে। গ্রামীণ ফোনের একটি টাকাও সে গ্রামীণ ব্যাংকে দেননি বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ ফোনের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকে লভ্যাংশ প্রদান করার কোনো কথা ছিল না। গ্রামীণ ব্যাংক এই জয়েন্ট ভেঞ্চার কোনো পক্ষ ছিল না। এই জয়েন্ট ভেঞ্চার গ্রামীণ ফোনের প্রধান অংশীদার নরওয়ে কোম্পানি টেলিনর, যা নরওয়ে সরকারের মালিকানাধীন। প্রফেসর ইউনূস কোনো কালেই গ্রামীণ ফোনের কোনো শেয়ারের মালিক ছিলেন না। এখনো কোনো শেয়ার নেই। শেয়ার কেনার ইচ্ছাও তার ছিল না। গ্রামীণ টেলিকম দরিদ্র নারী উদ্যোক্তাদের কাছে গ্রাম অঞ্চলের ফোন সার্ভিস বিক্রি করতে পল্লী ফোন কর্মসূচি চালু করেছিল। পৃথিবীর ইতিহাসে গ্রামীণ টেলিকমই প্রথম কোম্পানি যা দরিদ্র মানুষের কাছে, বিশেষ করে দরিদ্র মহিলাদের কাছে এবং গ্রাম অঞ্চলে টেলিফোন সেবা পৌঁছে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো একটি ফাউন্ডেশনে $6 মিলিয়ন অর্থ দিয়েছেন। এক আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে তদন্ত হবে কিনা এমন প্রশ্নে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, আপনারা সাংবাদিক, আপনারাও তো তদন্ত করতে পারেন। এই প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ট্রাস্ট থেকে 6 কোটি টাকা বা অন্য কোনো অঙ্কের টাকা 2020 সালে বা অন্য কোনো সময় প্রফেসর ইউনূসের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করা হয়নি। তিনি কোনো ফাউন্ডেশনে $6 মিলিয়ন অনুমোদনও দেননি। এটা সম্পূর্ণ একটা কল্পনাপ্রসূত এবং মানহানিকর অভিযোগ। আগেই বলা হয়েছে, সরকার ইতিমধ্যে ব্যাংকগুলো থেকে প্রফেসর ইউনূসের ব্যাংকিং বিষয়ক তথ্য সংগ্রহ করেছে, তাই সকল তথ্যই সরকারের কাছে আছে।